সেলিম আল দীনের দেখিয়ে যাওয়া রাস্তায় আমরা গুটি গুটি পায়ে গত ১২ বছর চলেছি। আমাদের মধ্যে আমাদের নতুন অভিভাবক তৈরি হয়েছেন। আফসার আহমেদ, যিনি সেলিম আল দীনের হাত ধরে একই সঙ্গে এই বিভাগ শুরু করেছিলেন। সেলিম আল দীন যখন শুরু করেছিলেন বিভাগ ৩ জন শিক্ষক নিয়ে এবং ৬টি ছাত্র নিয়ে, সেই বিভাগের এখন ২১ জন শিক্ষক, ছাত্র সংখ্যা ২৫০ থেকে ৩০০ কাছাকাছি। অনেক শাখা প্রশাখা হয়েছে আমাদের, অনেক পল্লব ছড়িয়েছি আমরা। দেশে বিদেশে আমাদের ছাত্ররা কোথাও বসে নেই, সকলেই কাজ করছে। তবে যে যান্ত্রিক জীবন উনি কখনো চাননি। এবার প্রকৃতি এমনই বিরূপ যে আমাদেরকে যন্ত্রের মাধ্যমেই সেলিম আল দীনের জন্মদিন পালন করতে হচ্ছে। উনি নিশ্চয়ই উপর থেকে দেখছেন আর কটাক্ষ করছেন আমাদের দিকে। আমার জন্মদিন তোমরা কম্পিউটারের মাধ্যমে হোক, যে কোনো মিডিয়ায় হোক পালন করতে হচ্ছে, তোমরা একসঙ্গে হতে পারছো না। সত্যিই তাই। এবার আমাদের অনেক রকম কল্পনা ছিল, পরিকল্পনা ছিল এই জন্মদিনকে ঘিরে। ৩ দিনের সেলিম মেলা করার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু প্রকৃতি বিরূপ, আমরা সেখানে যেতে পারিনি। আর সেজন্য আমিও ব্যক্তিগতভাবে দুঃখিত। সকলে ভালো থাকুন। করোনাকে যতটা পারা যায়, যত পরাক্রমশালী করোনা হোক না কেন, আশা করি আমরা এটাকে পার করে উঠতে পারবো এবং এই করোনার সঙ্গে নিয়েই হয়তো আমাদেরকে এরপরের জীবন চালাতে হতে পারে, সে আশা আমি করতে চাই না। আজকে সেলিম আল দীনের জন্মদিন। শুভ জন্মদিন সেলিম আল দীন। আকাশ সমুদ্র অপার, এই শূন্যতা শেষ নেই, শেষ নেই। আকাশ সমুদ্র অপার, কত জন্ম কত মৃত্যু পারায়ে পারায়ে যায়, কত জন্ম কত মৃত্যু পারায়ে পারায়ে যায়, শেষ নেই তার, শেষ নেই। আকাশ সমুদ্র অপার, মৃত্যুর সিধানে সিধান, কবরে পাশে কবর, মৃত্যুর সিধানে সিধান, কবরের পাশে কবর, আকাশ রাত্রি ছবে দিন ছবে সাঁঝ, আকাশ রাত্রি ছবে
শেষ নেই আকাশ সমুদ্র অপার ঘন অন্ধকারে মহাশ্মশান বয়ে নিয়ে যায় পাঁজরের নিচে হাহা চিৎকার তবু নিঃস্বরে জলের প্রতিবিম্বতা ছুঁয়ে দেখেছে হয় সেও এক শূন্যতা শেষ নেই তার আকাশ সমুদ্র অপার। রবীন্দ্র উত্তরকালের বাংলা ভাষার অন্যতম নাট্যকার ডক্টর সেলিম আল দীনের সৃষ্টিশীলতার কিরণছটা ভারতবর্ষ সহ ইউরোপের কোনো কোনো অংশে বিস্তৃত হয়েছে। বিশ্ব সাহিত্যের ধ্রুপদী ধারার শ্রমজীবী মানুষ এবং বাংলার আবহমান কালের সংস্কৃতিকে এক মহাকাব্যিক ব্যাপ্তিদানে সমর্থ হয়েছেন তিনি। শিক্ষক, গবেষক, সংগঠক, নাট্য নির্দেশক এবং শিল্পতাত্ত্বিক সেলিম আল দীনের নাট্য শিল্পমূল্যে আজ বাংলা উপন্যাস ও আধুনিক কবিতার সমপংক্তিতে সমাসীন। শিল্পাদর্শে তিনি দ্বৈতাদ্বৈতবাদী। পাশ্চাত্য শিল্পের সকল বিভাজনকে বাঙালির সহস্র বৎসরের নন্দন তত্ত্বের আলোকে অস্বীকারপূর্বক তিনি এক নবতর শিল্পরীতি প্রবর্তন করেছেন বাংলা সাহিত্যে। সেলিম আল দীন 1949 সালের 18 আগস্ট ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ হাজী আফতাব উদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। পিতা মরহুম মফিজউদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ কাস্টমস এবং মাতা ফিরোজা খাতুন ছিলেন গৃহিণী। তাদের 7 সন্তানের মধ্যে সেলিম আল দীন তৃতীয়। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষ সমাপ্ত করার পর তিনি টাঙ্গাইলের করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক সম্মান পাশ করেন এবং 1971 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সর্বশেষ তিনি 1995 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মধ্যযুগের বাংলা নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1974 সালে তিনি যোগদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে। দীর্ঘদিন বাংলা বিভাগে শিক্ষকতা করার পর 1986 সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান করেন এবং উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেলিম আল দীন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। শিক্ষকতার পাশাপাশি এদেশের নাট্যশিল্পকে বিশ্বনাট্য ধারার সঙ্গে সমপংক্তিতে সমাসীন করার লক্ষ্যে 1981-82 সালে তিনি এবং নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সারা দেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। তিনি উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। একের পর এক নবনব বিষয় এবং আঙ্গিকে সৃষ্ট তার নাটক উচ্চারিত হয়ে আসছে বাংলা মঞ্চে এবং টেলিভিশনে। তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, নাট্য বিষয়ক বহু গবেষণামূলক প্রবন্ধ রচনাপূর্বক বাংলা নাটকের সহস্র বৎসরের ইতিহাস এবং তার একটি সুস্পষ্ট আঙ্গিক নির্মাণেও সমর্থ হয়েছেন।
বাংলা ভাষার একমাত্র নাট্য বিষয়ক কোষ গ্রন্থ বাংলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করে বাংলা নাট্যের কোষ গ্রন্থের অভাব পূরণ করতেও সক্ষম হয়েছেন তিনি। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে তার নাটক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তিনি বাংলা নাটকে অসামান্য অবদানের জন্য দেশে বিদেশে বহুবার সংবর্ধিত ও জাতীয় পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। শিল্পী জীবনের পরিক্রমায় তিনি বিচরণ করেছেন শিল্পের বিচিত্র শাখায়। 2008 সালে এই মহান শিল্পীর জীবনাবসান হয়। মাত্র 59 বছরের জীবনে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্প তথা বাংলা সাহিত্যকে যা দিয়েছেন, জাতি অনন্তকাল কৃতজ্ঞ চিত্তে তা স্মরণ করবে। বাংলা নাট্য ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একজন নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন। আজ তিনি 72 বছর বয়সে হয়তো পদার্পণ করতেন যদি তিনি বেঁচে থাকতেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2008-এ তাকে আমরা হারিয়েছি। মাত্র 58 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। বাংলা নাটকের যে ইতিহাস সন্ধান এবং নাট্যরীতিসমূহের যে গবেষণা,
তার উপস্থিতিতে সম্ভব হয়েছিল, সেটি তার মৃত্যুর পরে স্থগিত হয়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। সেলিম কেন এত গুরুত্বপূর্ণ বাংলা নাটকের জন্য? কারণ সেলিম হচ্ছেন সেই নাট্যকার যিনি শেকড়ের সন্ধান করেছেন একটি জাতিগোষ্ঠীর। সেলিম হচ্ছেন সেই নাট্যকার যিনি ঔপনিবেশিক নাট্যরীতির বিপরীতে দেশজ এবং ঐতিহ্যবাহী নাট্যরীতি আশ্রিত আধুনিক বাংলা নাটক রচনা করতে তিনি সিদ্ধ হয়েছিলেন। তার সবচেয়ে বড় বিষয়টি এরকম যে তিনি একাধারে শিক্ষক এবং একই সাথে তিনি নাট্যকারও বটে এবং সংগঠকও বটে। সেলিম আল দীন সম্পর্কে যখন আমরা কথা বলি তার নাটক নিয়েই কথা বলি, কিন্তু এ কথা আমাদের সবাইকে স্বীকার করতেই হবে যে সেলিম আল দীন বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনের ইতিহাসে সবচেয়ে দুর্লভ কাজটি করেছেন, সবচেয়ে বেশি কষ্টসাধ্য কাজটি করেছেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তার হাত দিয়ে এই সংগঠনটি বিকশিত হয়েছে জন্ম থেকে তার মৃত্যু অবধি। তিনি অসাধারণভাবে আমাদের গ্রামের, শহরের নয়, গ্রামের এবং ঢাকার বাইরের যে নাট্যকর্মীরা যারা অত্যন্ত আগ্রহের সাথে নাটক করেন এবং বেশ পরিশ্রমের সাথে নাটক করেন, অথবা নাটক করার আকাঙ্ক্ষা যাদের মনে ছিল, সুপ্ত ছিল, সেই মানুষগুলোকে তিনি একতাবদ্ধ করেছিলেন। এবং শুধু তরুণরাও নয়, এমনকি পরিণত বয়সের যেসব শিল্পী, আমাদের যে লোকনাটক বলে মাঝে মাঝে আমরা যে উল্লেখ করি, সেই লোকনাটকের শিল্পী বা ঐতিহ্যবাহী নাট্যরীতির যে শিল্পী, যেমন গাজির গান, যেমন পালা গান, যেমন মনসামঙ্গল, যেমন গম্ভীরা, এরকমভাবে তিনি নানা আঙ্গিক সমূহকে এবং আঙ্গিক সমূহের যে মানুষগুলো ছিল সেগুলোকে একটি জায়গায় এনে তার থেকে তথ্য উপাত্ত নিয়ে তিনি সংগঠনগুলোতে প্রাণ সঞ্চার করেছিলেন। অর্থাৎ আমাদের যে ঢাকা থিয়েটার এবং পাশাপাশি যে গ্রামের থিয়েটারগুলো আছে তাদের মাঝখানে নবপ্রাণ সঞ্চার করেছিলেন এবং তরুণ সমাজকে এবং আমাদের ঐতিহ্যবাহী নাট্যরীতির সে মানুষগুলোকে সম্মান দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। বলেছিলেন যে পশ্চিম তোমাদের শিক্ষক নয়, এই হাকেম আলী বয়াতি অথবা সাত্তার গায়েনী হচ্ছে তোমাদের শিক্ষক, অথবা দারোগা আলী বয়াতি তোমাদের শিক্ষক, অথবা ইসলাম উদ্দিন পালাকার তোমাদের শিক্ষক। তো একজন মানুষ শিক্ষক এবং শিক্ষাদানের পদ্ধতি এবং বিষয়বস্তু তিনটি কিন্তু বাংলার সেই শ্যামল মাটি থেকে তুলে এনেছিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে আঙ্গিকের কথা তিনি বলছেন সেটি আকাশ থেকে লব্ধ নয়, সেটি এদেশের মাটি থেকে উঠে এসেছে। এবং এই যে হাজার বছর যে আমাদের নাট্যরীতি, সেই রীতিগুলোকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের চলনটা দেখেছেন, তাদের গড়নটা দেখেছেন, তাদের বলনটা শুনেছেন এবং এগুলোকে নিয়ে তিনি বর্ণনাত্মক নাট্যরীতি সৃষ্টি করেছেন। এবং তিনি এই বর্ণনাত্মক নাট্যরীতি সৃষ্টির মধ্য দিয়ে তিনি পশ্চিমা যে নাট্যরীতি আছে সেটাকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান এই অর্থে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু আমাদের শিল্পরীতি এবং নাট্যরীতি সেই স্বাধীন বা মুক্ত স্থান থেকে তার জন্ম এবং বিকাশ ঘটল না। ঔপনিবেশিক থিয়েটারের আদলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা নাটকের নবযাত্রা শুরু হলো
এখানেই সেলিমের বিদ্রোহ, এখানেই সেলিমের সাফল্য। সেলিম এই বিদ্রোহের মধ্য দিয়ে সরাসরিভাবে আমাদের থিয়েটারকে সম্পূর্ণরূপে ঔপনিবেশিক রীতি থেকে বের করে আনলেন, মুক্ত করলেন এবং নতুন নাট্যরীতি সন্ধানে নতুন নাট্যকারদেরকে উৎসাহিত করলেন এবং বললেন যে অনুকরণ নয়, যাও, খোঁজো, গ্রামে যাও, মানুষের মাঝে বিচরণ করো, সেখান থেকে আঙ্গিকগুলোকে নিয়ে আসো, সুরটি নিয়ে আসো, তাল লয় নিয়ে আসো, প্রক্ষেপণ নিয়ে আসো, চরিত্রগুলোকে উঠিয়ে আনো এবং তোমার নিজের নাটক তৈরি করো। তাহলেই একমাত্র তুমি তোমার দেশের নিজস্ব নাট্য আন্দোলনটি তুমি গড়ে তুলতে পারবে। অন্যথায় পরের যে সম্পদ সেটির প্রতি কোনো ঘৃণা নেই, কিন্তু সেই সম্পদের উপর দাঁড়িয়ে সাংস্কৃতিক বৃত্ত বৈভব করা যায় না। সেটি নিজের হতে হয়, নিজের আঙ্গিকে, নিজের ভাষায়। সেলিম আল দীন সেটি তৈরি করার শুধু তত্ত্বই দিলেন নেই, সেটি প্রয়োগ করার জন্য তিনি দুটি মহান কাজ করেছিলেন। একটি হচ্ছে গ্রাম থিয়েটার সৃষ্টি করেছিলেন, আরেকটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সৃষ্টি করেছিলেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা নাটকের শিক্ষাদান পদ্ধতিটা তিনি সংযুক্ত করলেন আমাদের শিক্ষা পদ্ধতির সাথে। তাকে বেগ পেতে হয়েছে অনেক, কিন্তু তার সহকর্মীদের সহায়তায় তিনি জয়ী হয়েছেন। আজকে বাংলা নাটক নিয়ে দেশে এবং বিদেশে ব্যাপক আগ্রহ। তার বিষয়বস্তু, তার চরিত্র, তার আঙ্গিক, তার অভিনয় রীতি, তার পরিবেশন রীতি, সকল কিছু এখন সারা বিশ্বে আলোচনার বিষয় এবং তার জন্য সম্পূর্ণ যে ইংরেজিতে ক্রেডিট শব্দটি বলা হয় সেটি সেলিমের প্রাপ্য। সেলিম আল দীন একজন নির্ভেজাল ভালো মানুষ ছিলেন, ভালোবাসতে জানতেন, ঘৃণা করতে জানতেন না। বয়স, জাতি, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে সকল মানুষই তার আগ্রহ ছিল। এই আগ্রহই তাকে চরিত্র সৃষ্টি করতে পারঙ্গম করেছিল এবং সেই কারণেই তার নাটকে যে বিচিত্র মানুষ উঠে এসছে, চরিত্র উঠে এসছে, সেটি তিনি করতে পেরেছিলেন তার এই উদার মনসংস্কৃতির জন্যে। তার মনের মধ্যে, তার চেতনায় যে সংস্কৃতি, সেটি আসলেই আমাদের হিংসা করার মতো। আমরা এইভাবে আর কাউকে, বাংলাকে, বাংলার মানুষকে, নিজের ভূমিকে আমরা এইভাবে ভালোবাসতে আর দেখিনি। তো আজকে সেলিম নেই। সেলিমের করা বিভাগ রয়েছে, সেলিমের করা গ্রাম থিয়েটার রয়েছে, ঢাকা থিয়েটার রয়েছে। আজকে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেলিম আল দীন নির্দেশিত পথে আমাদের নাট্য রচনা, এর উপস্থাপন, এর পরিবেশনা, এর অভিনয় রীতি আমরা নতুন নতুনভাবে আবিষ্কার করি এবং সৃষ্টিশীল হই। সেলিম আল দীনের জয়ন্তীতে এটি আমার আহ্বান যে আসুন আমরা অনুকরণ নই, সৃষ্টিশীল পথেই আগাই। আমরা এমনভাবে বাংলা নাটককে তৈরি করব যেন বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয় এবং বলে যে হ্যাঁ, পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীর তার যে নিজস্ব নাট্যরীতি রয়েছে, সেটি নাটক এবং সংস্কৃতির মুক্তির একমাত্র পথ। এই কথা বলে সেলিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর দেখো দর্শক মণ্ডলী, সাজবাতির সলতেতে ফুল ধরে যখন বৃষ্টি ক্ষীণ হয়ে আসে, তারই ভেতর জলের টঙ্কার ওড়ে। চিরলিন নাভি থেকে, বেউলা বিলের বুক থেকে, এখানে বিলের পাড়ে বসতি যাদের, ফের শোঁ শোঁ ঘূর্ণি তোলা বাতাস, মাছ শিকারী নিকারীদের সাবাকার চোখ মরে গিয়ে তীক্ষ্ণ, কোচ টাটার সান্ধ্যে আধারের ঝিলিক,
শো শো ঘূর্ণিতলা বাতাসে উড়ে আসবে সেসব উজান স্রোতের মাছেরা, চিত্রল গজার হলদে হয়ে আসা শোল, বুকে তপ্ত জবার রং ধরানো বিশাল গুজিয়াই, ডিঙি নৌকার সমান চিতল, আর প্রচন্ড জলক্ষুব্ধতার ভেতর বিশাল রুই ডিম ছড়াতে ছড়াতে উন্মাদ ভূতগ্রস্ত হয়ে উঠবে ছুটবে, তারই পেছন পেছন পুরুষ সঙ্গী রুই, লক্ষ ডিম নিষিদ্ধ হবে আজ রাতে। আর আর সেই যে সোনা রঙা বোয়াল, সেই স্বর্ণ বোয়াল, সেও কি আইব না রে লগে তার ঝুরি লইয়া? এমন ঝুম আছর বৃষ্টির সন্ধ্যায় সবাই বোয়ালের অপূর্ব লীলা শুনে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকে, যেন বা তারা নিজেরাই মাছ, অথবা ঠিক এমন সময় সাজমালা বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম ঝুম গোসল হয়ে অন্ধকার থেকে দাওয়ায় ওঠে। তার চুল খোলা, বৃষ্টিতে ভেজা, গা গতর শরীর থেকে পানি পড়ে ক্রমশ শুকনা দাওয়া ভিজে ওঠে। সলিম নিকারি এবার চিৎকার করে ওঠে, ও মা, এ কি এমন গা গতর ভেজা, জ্বর উঠবো তোর। ও তিরমন বাজার পরে একটু আগায় দিয়ে আয় তো, সাথে টর্চ আর লাঠি খান নিস। সাপ বাড়াইছে বেসুমা, শঙ্খিনী, গোখুর, ঢোরা। খিলখিল করে এসে ওঠে সাজমালা। তারপর হঠাৎ তার ডান হাত পেছনে নিয়ে বাম হাতে ধরে রাখা বিশাল এক শঙ্খিনী বের করে আনে সে। অজস্র হাসি আর হাতে ধরা শঙ্খিনী, এই দুটো দৃশ্য কি একসাথে যায়? একটি মেয়ে, সে শুধু হাসি দিয়েই তার সুখ দুঃখের কথা বলে যায়। সে সুখে হাসে, সুখ জানান দিয়ে যায়। সে দুঃখে হাসে, দুঃখ জানান দিয়ে যায়। বেউলা বিলপাড়ের এই ছোট্ট সমাজে এক নারীর এই চিত্র। দেহ তোমার অগাধ জলে করেছে সন্তরণ, ভাইবা দেখ শোনি কি মন। দেহ তোমার অগাধ জলে করেছে সন্তরণ, ভাইবা দেখ শোনি কি মন। শুকনা মাটিতে শৈলের পোনা, নিশি পোহায় তারা গুইনা। দেহের মিঝে সর্পবাস করে নিদংশন, ভাইবা দেখ শোনি কি মন। দেহ তোমার অগাধ জলে করেছে সন্তরণ, ভাইবা দেখ শোনি কি মন। গুরু আমার অগাধ জলে তরির সন্তরণ, ভাইবা দেখ শোনি কি মন। দেহ তোমার অগাধ জলে করেছে সন্তরণ, ভাইবা দেখ শোনি কি মন। ভাইবা দেখ শোনি কি মন, ভাইবা দেখ শোনি কি মন। সয়ফর বিয়ে করবে নোলককে,
কিন্তু নোলক দেখতে কেমন, নোলকের রূপ বর্ণনা। নোলক কিশোরী, চড়া কপালি, দীঘল চুল, শাওলি ফুল, হলুদ মাখা, শ্যামল ত্বক, শ্যামল ত্বক, শোভন রূপ, থুতনি কাটা, দু চোখ দীঘল, পাতলা ঠোঁট, নাকে নাকফুল, পখ নীলিম, পখ নীলিম, হালকা পাতলা কিন্তু কোমল। বরযাত্রী তো এসে গেল, কিন্তু বরযাত্রীকে কি খাওয়ানো হবে? পুয়া, পিঠা, নকশি আর চিতই রসা, অনেক ভাত, সেদ্ধ ডিম, লাউয়ের ঘাটা, সঙ্গে ডাল, অনেক ঝোল, জিভ পুড়া ঝাল, কুটি কুটি মুরগার গোশ আর নতুন আলু। বিয়ে হয়ে গেল। সয়ফর নোলককে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে তখন উৎসবের আমেজ, সবাই তখন বাসর ঘর সাজাতে ব্যস্ত। ঝমঝম ঝমঝম আলো, কন্যা বিয়ার সাজন সাজে রে, খাট পালঙ্কে আদর সোহাগ, খটমট খটমট বাজে রে। বাসর রাতে নোলক ও সয়ফর যখন প্রেম আলিঙ্গনে, সে সময় নোলকের পায়ে সাপে কাটে। তাদের সুখের বাসর নরকে পরিণত হয়। ওঝা আসে, নোলককে সারিয়ে তোলার জন্য অনেক চেষ্টা নেয়। ওঠো বালি জ্বালাও আলো, কিসে বা কামড়ায় গেল, বক্ষস্থলে ঢালো গঙ্গার জল। ওঠো বালি তুলো গা, ডাক দে তোর ছয় যা, ওঠো বালি তুলো গা, ডাক দে তোর ছয় যা, না বালকে করেছে পাগল। চরণে বিষ ছিল, হাঁটুতে উঠিল, হাঁটুতে ছিল বিষ, কোমরে উঠিল, কোমরে ছিল বিষ, গলাতে উঠিল, গলাতে ছিল বিষ, আখি ঘোর হলো বালি, ডাক দে তোর জননী মা, জন্মের মতন দেখা করে যা। নোলককে বাঁচানো গেল না। সকালে নোলকের সৎকারের আয়োজন চলতে থাকলো। সয়ফরের মনে হলো গতকাল সে যে বিবাহের যাত্রায় গিয়েছিল আর আজকের যে শবযাত্রা, এ দুটোর মধ্যে এক ভীষণ মিল, আবার আকাশ পাতাল তফাৎ। তার কাছে তাই মনে হলো এটা আকাশ পাতাল মিল। বিবাহের যাত্রার সঙ্গে শেষ যাত্রার আকাশ পাতাল মিল, বিবাহের যাত্রার সঙ্গে শেষ যাত্রার আকাশ পাতাল মিল। পালকি চলে সামনে, উমনা রে উমনা, সঙ্গে গীত আনন্দের, উমনা রে উমনা। সব দেহ বহন করে যে চৌপায়া খাট, সেও সামনে চলে একটি আনন্দিত বাসরে। পৃথিবীর সকল নৈমিত্তিকতা ছিন্ন করে সাজায় আসর, অন্যটি নিতান্ত আভরণহীন, মাটির গভীরে পাতা, মাটির গভীরে পাতা। তখন সয়ফর সাপটার উপর রাগে, ক্ষোভে, ক্রোধে উন্মত্ত হয়ে শাবল নিয়ে সাপের গর্তে খুঁড়তে শুরু করে। সাপটা সে যত গভীরেই থাকুক, যত বড় হোক, যত বিষধর হোক, যেখানেই থাকুক, সাপটাকে সে আজকে খুঁজে বের করবেই, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। সারা রাত ধরে একটানা খুঁড়তে 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 খুঁড়তে, শ্রমে ঘামে শ্রান্তিতে সে যখন রাগে ক্ষোভে চূড়ান্ত অবস্থায়, সে সময় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাপটা তখন তার বিশাল ফনা তুলে সামনে এসে দাঁড়ায়। সয়ফর তখন
তার হাতের শাবলটা দিয়ে সাপটাকে মারতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ দাদি ছুটে আসে বাদশাতে, খবরদার, এটা এটা বাস্তু সাপ, খবরদার, মারবি না। তখন সয়ফর, এখানে এক অসাধারণ বর্ণনা আছে। আমার মনে হয় এ নাটকের সবচেয়ে শক্তিশালী বর্ণনা এই অংশটি। এমনকি আমার মনে হয় সেলিম স্যারের অনেক নাটকের মধ্যে এটা অন্যতম উল্লেখযোগ্য, এক অসাধারণ শিল্প নৈপুণ্য সম্বলিত একটা বর্ণনা। সয়ফরের যে বর্ণনাটা এখানে আছে, বলা হচ্ছে সয়ফর দেখতে পায় সে এই পারে, সাপটি ওই পারে, মাঝখানে সাদা শাড়ি পরা দাদি, প্রশান্ত জলস্রোত। এই শাবল অত দীর্ঘ না যে সে এই এক গাং পার হয়ে ওই দিগন্ত রেখার কাছে উদ্যত সাপের মাথা কাটবে। শ্রমে, অনাহারে, অনিদ্রায়, শ্রান্তিতে, ঘামে তার শরীরে জ্বর ওঠে। দাদি কপালে হাত দেন, তখন সাপটা ধীরে তার ফনা নামিয়ে নোলকের নতুন কবরের ওপর দিয়ে আস্তে আস্তে বনো অন্ধকারে মিলিয়ে যায়। সৌন্দর্য, ভয়, রহস্য সবার অন্তরে সম্ভ্রম জাগায়। হত্যা ভুলে যায় তারা। সেই দূর অতীতের চন্দ্রবণিকের সব ভাসানের গল্প, বাসর জাগর সুতানলি সর্পডঙ্ক, দিন মজুরের ঘরে পাশ ফিরে শোয়, দিন মজুরের ঘরে পাশ ফিরে শোয়। এখানে বিপরীত পুরাণ, বেহুলাকে দংশিছে নাগ, কাঁদে লক্ষিন্দর। এখানে বিপরীত পুরাণ, বেহুলাকে দংশিছে নাগ, কাঁদে লক্ষিন্দর, কাঁদে লক্ষিন্দর, কাঁদে লক্ষিন্দর। সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই আমার শিক্ষক, আমার শিল্পের অভিযাত্রার পথ প্রদর্শক সেলিম আল দীনকে আমি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বেঁচে থাকলে ৭১তম জয়ন্তী এই উৎসব আমাদের জন্য আরো আনন্দমুখর হতো। সেলিম স্যারের ৫০তম জন্ম বার্ষিকী যখন আমরা পালন করি, তখন আমাকে বলেছিলেন যে ৭০তম এটা আরো ভালো করে করবি। আসলে এই জন্ম দিবস, এই পালন, উদযাপন, এর ভেতর দিয়ে সেলিম আল দীনকে আমি দেখেছি অনেকটা নিজের জীবনকে তিনি পুনর্নির্মাণ করতেন। আর এই যে জন্মদিনকে দেখা, এই দেখবার একটি আলাদা দৃষ্টিভঙ্গি সেলিম আল দীনের ছিল। আমি এই তার জন্মদিনে এসে আমি একটি কথা বলছি যে বহু বছর আগে একবার সেলিম স্যারের সাথে আমরা আমাদের গ্রামে যাচ্ছিলাম। মানিকগঞ্জ থেকে যখন আমরা নৌকায় উঠি, কালীগঙ্গার স্রোতের টানে যখন আমাদের নৌকো ছুটে চলেছে, তখন সেলিম স্যার সেই সময় রবীন্দ্রনাথের একটি গান
বলছিলেন। গানটি ছিল এরকম: ছাড়লো খেয়া ওপার হতে ভাদ্র দিনের ভরা স্রোতেরে, দুলছে তরি নদীর পথে তরঙ্গ বন্ধুর, গানের পালা শেষ করে দে রে, যাবি অনেক দূর। এই গানটি তিনি গেয়েছিলেন তার ভাঙা ভাঙা কণ্ঠে, এবং তারপর বলেছিলেন যে মানুষের জীবনে যখন গানের পালা শেষ হয়ে যায়, তারপরে কি মানুষ থেমে থাকে? থেমে থাকে না, ছুটে চলে, মানুষ ছুটে চলে। অর্থাৎ জীবন কখনোই থেমে থাকে না। রবীন্দ্রনাথের মতো করে জীবনের একটি রূপান্তর ঘটে। সেলিম আল দীন তিনি বিশ্বাস করতেন যে আসলে থেমে থাকে না কোনো কিছু, রূপান্তরিত হয় এবং অনবরত সামনের দিকে চলে। সেলিম স্যারের ৭১তম এই জয়ন্তীর এই সময়, যখন নাকি সারা পৃথিবী করোনা আক্রান্ত, সারা পৃথিবী একটি ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করছে, সেই সময় আমরা সেলিম স্যারের জন্মদিন পালন করছি। এবং এই সময়ে, এই আতঙ্কের সময়ে, যখন মানুষ ক্রমাগত একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যখন ব্যক্তি মানুষ তার সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, যখন মানুষ নিজের থেকে নিজেকে বিচ্ছিন্ন করছে, এই করোনা কালে এসে এক ধরনের অদ্ভুত অবিশ্বাস আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। এইরকম একটি সময়ে আমরা সেলিম স্যারের জন্মদিন পালন করছি। আমরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করছি। আমরা এই কাজটি করতে গিয়ে আমার কাছে বারবার মনে হয়েছে সেলিম স্যারের সেই কালীগঙ্গা নদীর উপরে সেই গানটি, যে ছাড়লো খেয়া এপার হতে ভাদ্র দিনের ভরা স্রোতেরে, দুলছে তরি নদীর পথে তরঙ্গ বন্ধুর। এই যে এখনকার এই সময় যখন নাকি নানান রকম সংশয় সংকটের অভিঘাত আমাদের একটা তরঙ্গ তুলছে আমাদের জীবনে, বিপদগ্রস্ততার মধ্য দিয়ে আমরা চলছি, তখনও কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা দেখেছি যে এইভাবে সেলিম আল দীনের মধ্যে সবসময় একটা বিনির্মিতি ঘটেছে, এবং যার জন্য তার মৃত্যুর মধ্য দিয়েও কিন্তু সেটা শেষ হয়নি, কারণ তার চিন্তা ভাবনাগুলো আমাদের প্রজন্ম, তারপরের প্রজন্ম বহন করে চলেছে। কারণ সেলিম আল দীন আমার বিবেচনায় একটি অনিঃশেষ শিল্প ধারা তৈরি করেছেন, এবং সেই অনিঃশেষ শিল্প ধারাটিই হচ্ছে বাংলা নাটকের প্রাণ, এবং বাংলা নাটকের মৌল প্রবণতা এবং মৌল বৈশিষ্ট্য। ফলে দিন যত যাবে, সময় যত অতিক্রান্ত হবে, আমাদের মধ্যে নতুন করে যখন আমরা আমাদের শিল্পকে দেখবার প্রয়াস পাব, তখনই মনে হবে সেলিম আল দীন এখানেও বর্তমান, প্রবলভাবে বর্তমান। এই জন্যে আমি বলি যে সেলিম আল দীন সবসময় সৃজনের মধ্য দিয়ে নিজেকে পুনঃসৃজিত করতেন। সবসময় তিনি কখনো থেমে থাকতেন না, তিনি সবসময় সামনের দিকে অগ্রসর হতেন, এবং এই অগ্রসরমানতা আমরা লক্ষ্য করি তার নাটকের ফর্মের মধ্যে এবং তার নাটকের সাবজেক্টের মধ্যে। এই বিষয় এবং আঙ্গিকের ভেতর দিয়ে কিন্তু সেলিম আল দীন অনবরত সামনের দিকে এগিয়ে চলেছেন, ফলে মৃত্যু তাকে থামিয়ে রাখতে পারেনি। আজ তিনি নেই, কিন্তু আমরা আছি, আমরাও একসময় থাকবো না, অন্য প্রজন্ম থাকবে, কিন্তু সেলিম আল দীনের শিল্প চিন্তাটি যা তিনি রেখে গেছেন তা উত্তরাধিকারের মধ্য দিয়ে প্রবাহিত হবে আরও সামনের প্রজন্মের দিকে। সেলিম আল দীনের ৭১তম জয়ন্তীতে এসে আমি গভীরভাবে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশ্বাস করি সেলিম আল দীনের শিল্প বোধটি, শিল্প ধারাটি অক্ষুণ্ণ থাকবে, এবং নতুন নতুন করে সময়ের প্রবণতার মধ্য দিয়ে সেলিম আল দীন নতুন করে আবিষ্কৃত হবেন, নতুন করে পঠিত হবেন, এবং আমরা নতুন করে সেলিম আল দীনকে চিনতে পারব যুগের সাথে মিলিয়ে। সেলিম আল দীনের ৭১তম জয়ন্তীতে আসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে হলে একবার তাকাও আপনাতে। ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে হলে একবার তাকাও আপনাতে। তোমার দেহ ভাণ্ডে আছে অমৃত, তোমার দেহ ভাণ্ডে আছে অমৃত। তুমি খোঁজ করলে না, ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে হলে একবার তাকাও আপনাতে। তোমার চোখ হচ্ছে দিব্য গাছ, তাতে প্রতিবিম্বিত হয় নিখিলের সূর্য চাঁদ। তোমার ধমনীতে রতি ও আরতি, তোমার ধমনীতে রতি ও আরতির জোয়ার ভাটা। ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে হলে একবার তাকাও আপনাতে। ওরে ভোলা নিরঞ্জনকে চিনতে হলে একবার তাকাও আপনাতে। তিনি লিখতেন, সবসময় লিখতেন, এবং আমি এরকম ধৈর্য নিয়ে লেখা, এক জায়গায় বসে ধ্যানস্থ হয়ে, ধ্যানের মতো উনি বসে, কলম নড়ছে ওনার, ওনার চিন্তা নড়ছে, ওনার হাত নড়ছে, কিন্তু কন্টিনিউয়াস সবসময় লিখে যাচ্ছেন। 1 ঘন্টা চা খাচ্ছেন, 2 ঘন্টা লিখে যাচ্ছেন। আমি এরকম খুব কম, আমি তো কিছু লেখকের সাথে পরিচয় আছে, এরকম ধ্যানস্থ হয়ে একটা জিনিস নিয়ে বসে এটাকে উগড়ে দিচ্ছেন, চিন্তাকে উগড়ে দিচ্ছেন, লিখছেন, এরকম মানুষ আসলে আমি কমই দেখেছি। লিখতেন বড় ডাইনিং টেবিলে, উনি যেখানে খেতেন, সবাই খেতেন, আমরা গিয়ে খেতাম, ওখানে লিখতেন। এবং শক্ত কাঠের চেয়ারে বসে লিখতেন, ডাইনিং টেবিলের চারপাশে চেয়ার ছিল, সেই চেয়ারে বসে উনি ফ্যান চালিয়ে এই লেখার কাজ করতেন। পড়ার কোনো টেবিল আলাদাভাবে উনি ছিল, ভেতরে ছিল, ওখানে বসতেন না। ডাইনিং টেবিলে হয়তো বড় স্পেস ওনার ভালো লাগতো, বড় পরিসরের ভেতরে অনেক কিছু ছড়িয়ে লেখা যায়, আনন্দ পাওয়া যায়, সেই জায়গায় বসে উনি লিখেছেন তার সমস্ত বিখ্যাত সেই সময়কার যে নাটকগুলো। আমি এরকম পরিশ্রমী লেখক আমি খুব কম দেখেছি, আমি দেখি নাই বলতে পারি। অনেকবার ড্রাফট করতেন, কাটাকুটি করতেন, আবার লিখতেন, আবার কাটতেন। অনেক অনেক পরিশ্রম করে উনি ওনার কাজগুলো করছেন, এবং খুব গভীর খুঁটিয়ে দেখার বিষয়টা তার মধ্যে ছিল। তা নিজের কাজকে নিজেই পরিশীলিত করতেন, এবং এর জন্য যতখানি পরিশ্রম দেওয়া একজন লেখক হিসাবে সেটা উনি দিতেন। তার যে চিন্তা, তার যে নাটকের যে কাঠামো, এটার মধ্যে বিনির্মাণ ছিল, এক ধরনের বিনির্মাণ করার দক্ষতা উনি অর্জন করেছিলেন। নির্মাণ পাশাপাশি ভেঙে ফেলা। তার নাটকের প্রথা সিদ্ধ যে নাটক আমরা দেখি, যারা আগে লিখেছে বা এখনো লেখেন, সেই প্রথা থেকে কিভাবে ডিকনস্ট্রাকশন, বিনির্মাণ করা যায়, সেই চিন্তাটা ওনার নাটকের ভেতরে চলে এসেছে, যেটা আমরা পরবর্তীতে তার নাটকগুলো শকুন্তলাতে দেখেছি,
অন্য নাটকগুলোতে আমরা দেখেছি। নাটক সম্পর্কিত যে শাস্ত্রের যে অবয়ব, সেটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। এই শক্তিমান এই নাট্যকার এটাকে পরিবর্তন করে দিয়েছিলেন, আদলকে পাল্টে দিয়েছিলেন, অনেক নতুন ধারণা, অনেক নতুন স্টাইল, ইংরেজিতে পরে ধরন ভেতরে নিয়ে এসে নাটকের ভেতরে। আমি নাট্যকার না, নাটক আগে বলে স্বীকার করেছি, আমার অনুভব তাই, ওনার কাছে থেকে আমি তাই দেখেছি। নাটক সৃষ্টিতে তার অরৈখিক একটা চিন্তা লক্ষণীয়, একজন দক্ষ কারিগর আমরা তাকে বলতে পারি। আমি তাকে সেলিম ভাই বলতাম, আমাকে তুই করে বলতেন, খুব স্নেহ করতেন। এই দক্ষ কারিগরের ভিতরে আমি একজন অন্য শাস্ত্রের মানুষ হিসেবে, ছাত্র এবং শিক্ষক হিসেবে আমার অনুভব এ ধরনের। রৈখিক আদল ভেঙে দেওয়া কিন্তু যে সে কথা নয়, এটাকে রিকনস্ট্রাকশন করা, নতুন একটা রূপ দেওয়া, নতুন একটা স্টাইল তৈরি করা, খুবই দক্ষ নাটককারী, চিন্তা যার সেই দর্শন আছে, যার সেই ক্ষমতা আছে, যে ভাষা তার যে দক্ষতা আছে, সেগুলো উনি অর্জন করেছেন। তাছাড়া সমাজকে, মানুষকে দেখার যে চোখ যার আছে, তাই সেই এটা কাজটাই করতে পারেন। তা সেলিম ভাইয়ের ভেতরে এটা ছিল। তিনি আসলে বাংলা নাটকে বিনির্মাণের দর্পণটি ব্যবহার উপযোগী করেছেন, চিন্তায় অরৈখিক সম্প্রসারণ করেছেন, সেটা আমরা লক্ষণীয় আমার কাছে। আপনারাও দেখেছেন, আপনাদের কাছেও তাই মনে হয় আমার ধারণা। জীবন ও কাজের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন, কাজ করে বড় হয়েছেন, জীবন কাজের মধ্য দিয়ে কেউ একজন হয়ে ওঠার ভেতরে সেলিম ভাই একজন। আজকের এই দিনে আমি আমার প্রিয় সেলিম ভাইকে স্মরণ করি, ভাবি মেহেরুন্নেসা, উনাকে স্মরণ করি। আমি তাদের আত্মার মঙ্গল কামনা করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধেয় সেলিম আল দীন স্যারের জন্মদিন উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যে আয়োজন, সে আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ এবং আনন্দিত। আজ যে গান করছি সেটি সেলিম আল দীন স্যারের লেখা যৌবতী কন্যা মূল নাটকের একটি গান। নাটকটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ইউসুফ হাসান অর্ক স্যার, এবং এই নাটকের সবগুলো গানই ইউসুফ হাসান অর্ক স্যারের সুর করা। তো আমি চেষ্টা করছি। শুভেচ্ছা সবাইকে। নাট্যাচার্য সেলিম আল দীন স্যারের ৭১তম জন্ম জয়ন্তীতে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি আসলে ওনার লেখা একটি গান গেয়ে আসলে শ্রদ্ধা জানাতে চাই, চেষ্টা করব। গানটি ওনার যুবতী কন্যার মন নাটকের থেকে নেয়া, এবং এই গানটি পরবর্তীতে কাঠবিড়ালি চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে। এই গানটি সুর করেছে আরেকজন শ্রদ্ধাভাজন শিক্ষক, ডক্টর ইউসুফ হাসান অর্ক। আমি চেষ্টা করছি। নয়া গানের পারে গভীর
বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, নয়া গাঙের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পাটের বসন খানি, দূরের পানে চাইয়ালো কন্যা, কেনে দুই চোখে ঝরে পানি, নয়া গাঙের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। কেবা তোমার পিতা মাতা লোকনা, তোমার কোথায় বাড়ি ঘর, কেবা তোমার পিতা মাতা লোকনা, তোমার কোথায় বাড়ি ঘর, কেন বা দেখি বনে বনে কন্যা দেহ মোরে উত্তর, দোহি নালি বাতাসে উড়ায়ে কন্যা, তোমার অঙ্গের বসন খানি, নয়া গাঙের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। সেলিম আল দীনের জয়ন্তীতে সবাইকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা। সেলিম আল দীনের গান কিংবা সেলিম আল দীনের নাটকের গান বা এক কথায় বলতে গেলে সেলিম আল দীনের সঙ্গীত চিন্তা নিয়ে কিছু বলতে গেলে আসলে সেলিম আল দীনের নাট্যকার সত্তা, তার শিল্পী সত্তা বা শিক্ষক সত্তা, এই অনেকগুলো সত্তাকে একসাথে বিবেচনা করেই কথা বলতে হয়। আমি সেলিম আল দীনের ছাত্র হিসেবে বা তার কয়েকটি নাটকে নির্দেশনা করার অভিজ্ঞতা থেকে দু একটা কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে সেলিম আল দীন, আমরা সকলেই জানি, একজন দ্বৈতবাদী শিল্প দর্শনের পক্ষের লোক, এবং তিনি চেয়েছেন শিল্পে যে শ্রেণীকরণ বা যে জনরে বলি আমরা, সেই জনরের বিরোধিতা তিনি সবসময় করেছেন। তার নাট্যকার সত্তা থেকে যদি দেখি যে তার নাটকে সঙ্গীতের ব্যবহার শুরু থেকেই ছিল, বিভিন্ন নাটকে তার সঙ্গীত গান হিসেবে, লিখিত গান হিসেবে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন শুরুর দিক থেকেই। কিন্তু খুব নির্দিষ্ট করে যদি বলি যে আমরা মুনতাসির যে মিউজিক্যাল, তারপরে যদি আমরা শকুন্তলা বা কীর্তনখোলা, কেরামত মঙ্গল বা পরবর্তীকালে বিশেষ করে চাকার পর থেকে যখন তিনি আঙ্গিকের অন্বেষণে বা আঙ্গিকের নিরীক্ষায় নিয়তই নিজেকে অতিক্রম করতে চেয়েছেন বা অন্বেষণরত ছিলেন, সেই সময় আসলে দেখি যে সেলিম আল দীনের নাটকে দৃশ্যবিন্যাসে শুধু নয়, তার সংলাপে নয়, কোথাও গিয়ে আমি এই গীতময়তা শব্দটা ব্যবহার করতে চাই, তার শব্দের ভিতরেই সঙ্গীতের একটি সম্ভাবনা তিনি রোপণ করতে পেরেছিলেন। এটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পেও কিন্তু আমরা সেটা পাই। রবীন্দ্রনাথের কবিতার ভিতরেও কিন্তু গীতময়তা এমনভাবে আছে যেটা তিনি নিজেও কিছু কবিতাকে পরবর্তীকালে বা একই সময় গান আকারে করেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কিংবা লিপিকার যে গল্পগুলো পাই, সেখানে তার প্রতিটি বাক্যের মধ্যেই কিন্তু চিত্রের সম্ভাবনা যেমন, ইমেজারিজ বা রূপকল্পের সম্ভাবনা যেমন যতখানি আছে, সঙ্গীতের সম্ভাবনাও ততখানি রয়েছে বলে আমার অভিজ্ঞতায় বলে। সেলিম আল দীনের নাটকেও তাই। চাকা নাটক থেকে যদি আমরা বলি যে চাকা নাটকের বন্দনায় যে তিনি লিখছেন বেদনা ও সহমর্মিতার
এই যে চরণটা, সেটা যদি আমরা বন্দনা আকারে লিখিত পাইও, এছাড়াও কিন্তু চাকা নাটকের গদ্যের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই, যখন গরুর গাড়ির যে চাকার যে শব্দ, সেখান থেকে সেটার যে বর্ণনা, সেখান থেকে শুরু করে প্রকৃতির যে বর্ণনা, নয়নপুরে পৌঁছে যাওয়া বা নবীনপুরে পৌঁছে যাওয়া, তখন রোদে রোদে ঝিলমিল, কিংবা তখন যে প্রাকৃতিক পরিবেশের যে রূপকল্প সেলিম আল দীন নির্মাণ করেন, সেইখানেও কিন্তু সঙ্গীতময়তা এমনভাবে আছে যেন কথাগুলো আমি বলতেও পারি, আমি গাইতেও পারি, অথবা বলাটাই এমন যেন কোথাও একটা সুরের অনিবার্য আহ্বান এটার ভিতরে রোপণ করা আছে। সেটা প্রাচ্য নাটকেও আছে, সেটা হরগোজ নাটকেও আছে। বিশেষ করে 90-এর দশকের পর থেকে তার সবগুলো নাটকে, যখন তিনি আঙ্গিক বিরোধী, একেবারেই অঙ্ক বিভাজন নেই, একেবারেই উনি বলছেন কখনো কথানাট্য, কখনো বলছেন নব্যযুগের পাঁচালী, সেখানে কিন্তু একটু স্বকীয়ভাবে পাই। আর এর আগে যেখানে মানে 90-এর আগে যে নাটকগুলো, সেখানে তো উনি আলাদা করে গান অনেক লিখেছেন। এবং শেষের দিকে যখন আমি দেখি উষা উৎসব বা স্বপ্নরমণীগণ যখন লিখছেন, তখন যেন তিনি একেবারেই রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি হিসেবে শুধু সঙ্গীতে, শুধু ভঙ্গিতে বাংলা নাট্য হওয়া উচিত, এইরকম একটি জায়গায় পৌঁছে গেছেন, যেন সঙ্গীতের মূর্ছনায় বা গীতময়তার আবহ দিয়ে এক ধরনের ইঙ্গিতধর্মী অভিনয়ের মাধ্যমে এই পরিবেশনাগুলো হবেন, সেটা উনি দেখতে পাচ্ছিলেন দিব্য দৃষ্টিতে। তাই শব্দগুলোর ভিতরে উনি এমনভাবে সঙ্গীতময়তা, চিত্রময়তা দ্বৈতাদ্বৈতভাবে সন্নিবেশ করেছিলেন, যাতে একজন নির্দেশক বা আগামী দিনের যারা অভিনেতা, তারা বুঝতে পারে যেন গীতময়তাকে অনুধাবন করেই বাংলা নাটকের অভিনয় করা সম্ভব। সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো নির্দেশক সেলিম আল দীনের নাটকের ভিতরে এই গীতময়তার সম্ভাবনাটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে বাংলা নাট্যের যে স্বকীয়তা, বাংলা ঐতিহ্যবাহী নাট্যের প্রণোদনায় যে নাটকগুলো আমরা করি, সেখানে বাংলা ঐতিহ্যবাহী নাট্যের যে স্বকীয়তা, সেটার একটি বিশেষ দিক আমরা মনে হয় অনুধাবন করতে পারি। এবং সেটা কিন্তু বাংলাদেশের মানুষের লোকরুচির সাথে সম্পর্কিত এবং লোকরুচির অনুবর্তী। এই জিনিসটা যেন সেলিম আল দীন অনেক আগেই বুঝতে পেরেছিলেন। শিক্ষক হিসেবে আমরা যখন সেলিম আল দীনকে পেয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে সেলিম আল দীন স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বাংলা গান সম্পর্কে আপনার কী ধারণা? স্যার বলছিলেন যে বাংলা গানটা আসলে কথার অনিবার্য আহ্বানে সুরটা আসবে, এটাই মনে হয় বাংলা গানের একটি স্বকীয় অর্জন। সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখি যে কথাটা এমনভাবে রচিত যেন সুরটাকে আহ্বান করছে। এবং আমরা যদি ভারতবর্ষীয় সঙ্গীতের কথা বলি, আমরা কিন্তু খুব খেয়াল করব যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন, তারা হিন্দুস্তানি সঙ্গীতের উপরে যে আমাদের পার্সিয়ান মিউজিকের যে প্রভাব, সেইটার একদম বিপরীতে দাঁড়িয়ে কথার শক্তি দিয়ে সুরকে আহ্বান করে যেন এক ধরনের সঙ্গীত করছেন, যেটা আসলে আমার মনে হয় বঙ্গীয় জনপদের একদমই লোকরুচির থেকেই পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। এবং সেলিম আল দীনও যেন সেটা খুব হাড়ে হাড়ে অনুধাবন করেই তার নাটকের ভিতরে এই গীতময়তার সম্ভাবনাটুকু রোপণ করেছিলেন। তাই আমার কাছে মনে হয় সেলিম আল দীনের প্রতিটি বাক্যই গান হয়ে ওঠে, অথবা গীতময়, অথবা প্রতিটি গীতময় বাক্যই যেন চিত্রময়। এই রকম একটি দ্বৈতাদ্বৈতবাদী সম্ভাবনা যুক্ত সেলিম আল দীনের নাট্য নির্মাণ। সেই জায়গা থেকে সেলিম আল দীনকে আমার মনে হয় খুব একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতেও বিবেচনার পাশাপাশি একটি সার্বিক দৃষ্টিভঙ্গিতে সেলিম আল দীনকে বিবেচনা করা প্রয়োজন। এবং সেই জায়গায় বোধহয় তার শ্রেষ্ঠত্বটা আরও একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে আমাদের কাছে বাংলা নাট্যের সম্ভাবনার কথা বা সম্ভাবনার দিক বিবেচনা করলে। এবং সেই জায়গায় সেলিম আল দীন আমার কাছে মনে হয় তার শ্রেষ্ঠত্বের আরেকটি পালক প্রমাণ করতে পারবেন। আমি বলতে চাচ্ছি বাংলা নাটকে গান বা সেলিম আল দীনের গান বাংলা নাট্যকে কী করে স্বকীয় করেছে, সেই জায়গাটা নিয়ে যদি আরও নিরীক্ষা এবং আরও গবেষণা হয়। একটি বিষয় বলা দরকার যে সেলিম আল দীনের প্রথম দিককার নাটকগুলোতে যে গানগুলো তিনি রচনা করেছিলেন, তার বেশিরভাগই আমাদের শিমুল ইউসুফ, শিমুল আপা
বেশিরভাগ নাটকে তার গানগুলো সুর করেছিলেন। পরবর্তীকালে সেলিম স্যার নিজেও তার নাটকের গান বা তার নিজের লেখা গান, নাটকের গান ছাড়াও তিনি অনেক গান রচনা করেছিলেন। তিনি কহন কথা নামে একটি সংগঠনও করেছিলেন গানের সঙ্গীত চর্চা করবার জন্য। আমরা ছাত্র জীবনে সেটা দেখেছি। সেখানে স্যার নিজেও অনেক গানের সুর করেছিলেন। সেলিম আল দীনের সঙ্গীত দক্ষতা সম্পর্কে আমাদের দর্শকদের অনেকেরই ধারণা নাই। আমরা যারা তার ছাত্র ছিলাম, খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছিল বলে আমরা জানি তার শাস্ত্রীয় সঙ্গীতে তার দক্ষতা ছিল বা অগাধ জ্ঞান ছিল। তিনি নিজের অনেক গান নিজেই সুর করেছেন, নাটকের গানও এবং নাটকের বাইরেও মুক্ত গানগুলো। পরবর্তীকালে 90-এর দশকের মাঝামাঝি সময়ের পর থেকে আমরা যারা তার কাছে শিক্ষা দীক্ষা অর্জন করতে পেরেছি, আমরাও চেষ্টা করেছি তার অনেক গান সুর করবার। আমি নিজেও সেলিম আল দীনের প্রায় 20-30টির বেশি গান সুর করেছি, সেগুলো সবগুলোই নাটকের গান। তো আমার মনে হয় যেহেতু স্যারের গানগুলোর ভিতরে সুরের সম্ভাবনাটা, যেটা আগেই বললাম, সুরের বা গীতময়তার সম্ভাবনাটা রোপিত আছে, আমার মনে হয় সেটা সুর প্রাপ্ত হবার দাবি রাখে নানান যুগে নানান নির্দেশক এবং অভিনেতা বা সুরকারের হাতে। আমরা আশা করব সেলিম আল দীনের গান নিয়ে আরও অনেক বেশি গবেষণা হবে। দেখো 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 কালো মেয়ে কি সুন্দর, শাড়ির সবুজ বর্ণ, নীল থেকে খুশিয়ে নেবে ওকে। দেখো 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 কালো মেয়ে কি সুন্দর। সেদিন ঘর ছাড়ি, কিন্তু ফিরবো কোথায়? মনসার মূর্তি ভেঙে, ধর্মের খোলস ছেড়ে যে নারী উড়ে গেছে কোকিলের পাখায় পাখায়, তার কি আর ধর্মের নীড়ে হবে ফেরো কোনোদিন? কোনো এক গীতিকার নারী মধ্যরাতে নৌকা থেকে লুট হয়ে যায় আমি। সন্তান আসে, খসে যায় নষ্ট ভ্রূণ। খোদা, কতকাল আর কতকাল আমি সইব এসব? আর কতকাল সকল গীতিকার নারীর ঋণ শোধ করবো একা আমি? নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জন্মজয়ন্তীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নাটক ও নাট্যতত্ত্ব ৩৮তম আবর্তন, আমি জাহিদুল ইসলাম জিন্না, আমি মনামি ইসলাম কনক। আমরা সেলিম আল দীন রচিত শকুন্তলা নাটকের স্বর্গীয় ষড়যন্ত্র খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি এবং প্রাচ্য নাটক থেকে সেলিম আল দীন রচিত একটি গান পরিবেশন করব, যার সুর করেছে ডক্টর ইউসুফ হাসান অর্ক। আমাদের এই ক্ষুদ্র নিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, আজ এই রঙ্গভূমিতে দৃশ্যকাব্য শকুন্তলার অভিনয় হবে। পূর্বকালে বিশ্বামিত্র নামে এক ঋষি ছিলেন। সে সময়ে ত্রিশঙ্কু নামে এক মহাপরাক্রমশালী রাজা রাজত্ব করতেন। একদা তার কোনো এক প্রিয় রানীর মৃত্যুতে তিনি শোকগ্রস্ত হন। তখন থেকে মানুষের পচনশীল শরীরবৃত্ত ও মৃত্যু যন্ত্রণা তাকে ভাবিয়ে তুলল। এ থেকে মুক্তির উপায় কি? বিমর্ষ ত্রিশঙ্কু ভাবলেন। অতঃপর রাজা সশরীরে স্বর্গগমনের উদ্দেশ্যে আকাশের নিয়ম বিরুদ্ধ এক যজ্ঞের আয়োজন করেন। বিশ্বামিত্র ওই যজ্ঞের পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণে স্বীকৃত হন। যজ্ঞ শুরু হলো। ঋষির মন্ত্র বলে নির্বাক ত্রিশঙ্কু ঊর্ধ্বগামী ধূম্ররথে স্বর্গের প্রান্তে উত্থিত হলেন। কিন্তু ইন্দ্রের নির্দেশে স্বর্গের দরজায় ঠক্কর খেয়ে হতভাগ্য ত্রিশঙ্কু অধশির ঝুলে থাকলেন। সেখানে তিনি লাভ করলেন এক লাঞ্ছিত নক্ষত্রের ক্ষীণদীপ্তি। ব্যর্থকাম ক্রুদ্ধ বিশ্বামিত্র তখন প্রতিজ্ঞা করলেন, তপস্যার শক্তিতে তিনি জয় করবেন সমগ্র ইন্দ্রপ্রস্থ। শুধু তাই নয়,
বনের ভেতর দিয়ে বয়ে চলা খিনাঙ্গি কৌশিকী প্রতি বছর গ্রীষ্মকালে শুকিয়ে যেত। মন্ত্র বলে ঋষি তাকে চিরসলীলা করতে চাইলেন। অতঃপর পুষ্কর বনে উদ্ধরেতা হয়ে বিশ্বামিত্র তপস্যায় রত হলেন। তপস্যার ভয়ে ভীত ইন্দ্র লিপ্ত হলো এক সুগভীর ষড়যন্ত্রে। আমার কেউর হারিয়েছে, ওগো অচিন পুরুষ, দয়া করে খুঁজে দাও। এই তো সুগন্ধের উৎস, স্বর্ণচাপার ঝাড়। কে কে তুমি? যাও যাও, দ্রুত যাও। দিগন্তে সায়ান্নের আভা, শালবনের ছায়া দীর্ঘ হয়েছে, আমাকে ফিরতে হবে। রমণী, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? না, জানি না, জানতে চাই না। দেখো পুরুষ, বিপদে পড়েছে এক রমণী, তাকে সাহায্য করার বদলে কেবল অক্ষম দাঁড়িয়ে রয়েছো। এ কেউর দেবতার দান, এ কেউর হারালে আমি আর রাজসভায় ফিরে যেতে পারবো না। যাই আমি। না না, যেও না, শোনো, কথা শোনো। কি নাম তোমার? আমার নাম যোজনগন্ধা। প্রভু ক্ষমা করুন আমাকে। আপনি রাজা বিশ্বামিত্র, আপনার আঙুলের নখ দেখে বিশ্বভুবন নেচে ওঠে। তুমি এসেছো মহুয়ার ফল, করাঙ্গুলে ধীত হবে আজ চোলাইকারী। প্রভু, প্রভু আমি কাঁপছি। আমার নদীতে তুমি অবগাহনের জন্য এসেছো? হ্যাঁ প্রভু, বসন্তকালে আমরা দল বেঁধে কৌশিকীতে আসি। আপনার নদীর জলে আমাদের ত্বকে আসে সোনালী লাবণ্য। কিন্তু প্রভু, কি ভীষণ ভবিতব্য! দেবতার দানই কেউর আমার অভিজ্ঞান। এ কেউর হারালে কোনোদিন আমি আর চিত্রকূটে ফিরে যেতে পারবো না। পুষ্ট আঙুললতা, নাচের আসরে আমার শরীর ধূপের ধোয়ার মতো লতিয়ে উঠবে না। খাঁচায় কাঁদবে সুখ শাড়ি, ভাঙা মদের পেয়ালায় চিকচিক করবে কানাড়ার রাত। ফিরে পাবে তুমি মণিকেও, কিন্তু তুমি ফিরবে কেমন করে? সায়ান্নের আভায় ক্রমশ দীপ্যমান ওই সন্ধ্যা তারাটি, আর কিংসুক গাছের নিচে একটি ক্ষুধার্ত শাদ্দুল দাঁড়িয়ে রয়েছে। সে কি প্রভু, আজ আমি একলা এসেছি। রাজসভায় সমুদ্র মন্থনের অভিনয় হবে, যদি দেরি হয়ে যায় রথ চলে যাবে, আর আমি। যোজনগন্ধা, কেউর আমার হাতে। নীলকান্ত মণির টুকরো খচিত এই কেউর একজন পুরুষের হাতে। ঋষি বিশ্বামিত্রের জয় হোক। সামান্য কিন্নরি তার দেখা পেল। এ কেউর ফিরে পেয়ে আমি যেন জীবন ফিরে পেলাম। নর্তকী যোজনগন্ধা অনুমতি পেলে চিত্রকূটে ফিরে যাবে। এই নাও কেউর, না থাক, কথা আছে। এ কেউর যদি আর ফিরিয়ে না দেই। সে কি প্রভু? শোনো কিন্নরি, আজ আমি শূন্যে ছড়িয়ে পড়া বসন্ত বাতাসে পুষ্পরেণুর গন্ধ পাই, টের পাই। আম্রতক বনে বাঁকা লাঙ্গুল, জল জলে চিতা বাঘ। আজ আমি সবল পুরুষ, মাটির ভেতর থেকে জল তুলবো, নৃত্য করা তোমাকে দেখবো আমি। প্রভু, শোনো কিন্নরি, আমাকে তুমি আজ বসন্ত নৃত্য দেখাও। আমার পা কাঁপছে প্রভু। পুষ্কর বনে আমি দাঁড়িয়ে আছি তার সামনে, যিনি আজ আমার কাছে ছায়াময়। ছায়াময় তিনি আজ নিদাঘের শালবন, যার পায়ে প্রণত নিখিল নীলিমা। তিনি আজ আমার নৃত্য দেখবেন। দেবগণ সাক্ষী থাকো। প্রভু, আমি নৃত্যের শুরুতে বসন্ত বর্ণনা করব। আজ পূর্ণিমা, ডুমুর বৃক্ষে বেগুনি মৌমাছিদের ঘরে জমেছে সোনালী শর্ষক মধু। মাটির কলসে কাদম্বরী উষ্ণ হলো, ঘামলো, আর শরীরে জমলো ফেনা। হঠাৎ কলস ভেঙে আনন্দ গড়ালো। যোজনগন্ধার বসন খুলছে, ঘামছে। আমি সেই যোজনগন্ধা। লাল কালো পিঁপড়েরা সার বেঁধে আসছে আমার মুখের দিকে। পুরুষের বুকের ভেতরে আমি আদিম আগুন। আমিও তীব্র জলের স্রোতে স্নায়ুতে স্নায়ুতে ফেটে যাই। এ কেউর আজ রাত্রির জন্য আমার কাছেই থাক। শুধু এক রাত্রি? প্রভু, আমি কি পুরুষ বিশ্বামিত্রের সামনে, যার পেশিতে সমুদ্রের নুন, নিঃশ্বাসে অধীরতা? আমি সেই যোজনগন্ধা। তুমি আমার উষ্ণ করতলে এসো। আজ পূর্ণিমায় দূর সমুদ্রের জোয়ার গর্জন করে, আর সেই সংবাদ জানে শুধু এক পুরুষ হৃদয়। অষ্টমী কে নবমীর চাঁদ দোল, আবিরের
লাগে লাগে করে আমের মঞ্জুরি, চাঁদের রং শামুক ভাঙারে পশ্চিমে ডুববার আগে, কিন্তু এই শনে ছাওয়া মাটির ঘরে তীরহীন গাঙ হয়ে ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় এক জনা। উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই। দৃশ্য ও শ্রবণের দ্বৈত নিখিল যেখানে অভেদাত্মা, সেই শিল্পরীতির আশ্রয়ে রচিত এই কথানাট্য জৈবতী কন্যার মন। দুই জন্মে এক জৈবতীর দুই মন, তবে হয় জৈবতী কন্যার মন। পুতুল তোমার জনম কি রূপ কে জানে, পুতুল তোমার জনম কি রূপ কে জানে, আলোক লতায় বান্ধা সুতা কে টানে, পুতুল তোমার জনম কি রূপ কে জানে। নিলাম তোমার ফুল, নিলাম তোমার ছিনিয়ে নেয়া অলংকার পরলাম, তোমার উদ্ভাসিত দুই চোখের সামনে গোসল করলাম, তোমার কাপন লাগা ঠোঁটে ঠোঁট ছোয়ালাম। হঠাৎ পড়ে আপন ঠোঁটে হাত দিয়ে ঠান্ডা অনুভব করে। কেন? তবে কি মৃত সাহিত্য যুবকের ঠোঁট ছুঁয়েছে সে এতক্ষণ? একদিন জানালার বাইরে অন্ধকারে দাঁড়াতে দেখে সেই যুবকটিকে, হাতে নিজের মাথা, কবন্ধ, গায়ে অবিকল কাজ করা সেই পাঞ্জাবি। মধ্যরাত্রে মৃত্যুগন্ধি চিৎকার শুনে সবাই ইসাক চৌধুরী ছুটে আসেন। এভাবে কয়েক রাত্রি পর মিঠু দুটো সিগারেট জোগাড় করে আনে, বলে, খা পড়ি, না হলে বাঁচবি না। মিঠুদি ধরিয়ে দেন। পড়ি আর্ধেক খেয়ে চুপ পেরে থাকে। হঠাৎ চিৎকার করে ওঠে, কে কার জন্য মরলো তাতে আমার কি? বলতে বলতে সে পেতলের গ্লাস ছুঁড়ে মারে ঘরের মেঝেতে, তারপর হু হু করে কেঁদে ওঠে। বলে, মিঠুদি, আমার মায়ের কাছে নিয়ে চলো, আমি বাবার কবর দেখব। পরদিন ভোরে মিঠুকে সঙ্গে করে গির্জার পাশ দিয়ে পায়রা গাং ডিঙিয়ে চলে যায় মৌরাবি। মৌরাবি আমার স্বপ্নের গ্রাম। তারপর ডিঙি থেকে নেমে দুজন পা ধুয়ে স্যান্ডেল পরে সেই পার বেয়ে উঠে ছোট মাঠ পেরিয়ে যায়, উঠানে পা দেয়। পরীর বুক কাঁপে। সে চিৎকার করে মাকে ডাকতে থাকে। তার ডাক শুনে দয়াল কাকা বেরিয়ে আসে, বলে, পড়ি। পড়ি বলে, কাকা, আমি আসছি মার দেনা শোধ করতে, পুকুর পাড়ের বন্ধক ছুটাইতে। দয়াল কাকা সিঁড়িতে বসতে বসতে বলেন, তুই কি কিছুই জানোস না মা? তোর মা বাড়িঘর পয়সা দিয়া মিন্টুর হাতে টাকা পয়সা থুইয়া তোর রুকিব চাচার লগে নিকা বসছে। পড়ি থপ করে বসে পড়ে, পানিও খায় না। ফিরে আসে দলে। সে রাতে মিঠুকে রেখে পড়ি চলে যায় জাহাঙ্গীর ফিরোজের বাসায়। জাহাঙ্গীর ফিরোজ, টিনের চৌকোন প্লেটের ওপরে নাম লেখা, সঙ্গে নটসূর্য। রেভ খোশেক হয়ে গেছে। মধ্যরাত্রে পরীকে দেখে বিস্মিত। পরী, তুমি? হ্যাঁ, আমি আমি ওই মরা কবন্ধটা পিছু নিছে আমার। আজ আমি শোবো তোমার সাথে, তার আগে মদ দাও। পরি মদ খায়, বমি করে, রক্তাক্ত হয়ে ওঠে সারা রাত্রি ভর। ভোরে স্খলিত বসন চিৎকার করে পরি গান গায়, গুনে গুনে কান্দ কেনে
লোহারো বাসরে কি ধন হারাইছে তররে, কি ধন নিছে সোহরে। মায়ের দ্বিতীয় বিবাহের সংবাদ তাকে পৃথিবীর তাবৎ গৃহের প্রতি অবিশ্বাসী করে তোলে। সে ক্রমেই মানুষের প্রতি অবিশ্বাসী, ক্ষিপ্ত ও যে কোনো পুরুষ মানুষ হৃদয়কে রক্তাক্ত করার জন্য উন্মত্ত হয়ে ওঠে। একদিন গভীর রাতে সুখেন্দুকে বুকে জড়িয়ে ধরে রাত কাটায়। পরের দিন সুখেন্দুকে ধুতুরার বীজ খাইয়ে দেয়। তারপর একদিন হাত ধরে বেরিয়ে যায় কারো, আবার ফিরে আসে। এর মধ্যে পড়ি আপনার এক অবৈধ ভ্রূণ হত্যা করে, কিন্তু আরেক পড়ি আসর থেকে আসরে বর্ধিষ্ণু হয়। সে পড়ি ছায়াপুরী, জলদর্পণের শিল্পপুরী। ইসাক চৌধুরী একদিন সন্ধ্যায় ডাকেন, কন্যা, এর শেষ কোথায়? আমি আপনার কন্যা নই। নেশাগ্রস্ত পড়ি মেঝেতে মদের বোতল ছুঁড়ে ঝনঝন করে ওঠে, ভাঙা কাচের ওপর দিয়ে হাঁটে, পায়ের তল রক্তে ভাসে। আমি আপনার কন্যা নই, আমি পড়ি, আমি পড়ি, যে পড়ির দিকে আসরে আসরে আপনিও সুইটা আসেন। আর্তনাদ করে ওঠেন ইসাক চৌধুরী, অধর্ম কইর না পড়ি। নাই নাই, শিল্পীর কোনো ধর্ম নাই, তার ইচ্ছা নেশা তার ধর্ম। আপনি কেউ না আমার পাগল জমিদার। তবে এই দল ছাড়ো পড়ি, তোমার ইচ্ছা যারে খুশি ভাঙুক, তোমার নেশা যেই দিকে ছুটুক, চইলা যাও। এই দল ছাড়ো না, এই আমার ঘর। 1 বছর পরের কথা। রঞ্জনা দলে নেই। জাহাঙ্গীর ফিরোজ মোটা অঙ্কের টাকায় চলে গেছে অন্য দলে। অনেক আসর সাঙ্গ করে পড়ি ইসাক চৌধুরীর বাড়িতেই আছে। পড়ি নিত্য নতুন খেয়াল খুশিতে অস্থির হয়ে ওঠে দলের সবাই। অবিরল অনিয়মে শরীর ভাঙতে থাকে। একদিন সন্ধ্যায় সে আবার প্রচুর মদ্য পান করে চলে আসে ইসাক চৌধুরীর নির্জন কক্ষে। স্খলিত বসন, এলোমেলো পা। ইসাক চৌধুরী লেখার টেবিলে। কে? পড়ি, তোমার না আজ দল সাইরা যাওনের কথা? যাব যাব, তবে তার আগে জানতে আসছি আমারে আর কতদিন বাঁচতে হবে। এত তত্ত্ব কথা লেখেন পালায়, এই একটা কথার উত্তর দেন। আমি আর বাঁচতে চাই না। আমার আর কষ্টের আগুন, নাচের সুরের আগুন, আসরের আগুন আর বইবার পারি না। ইসাক চৌধুরী এক গভীর মমতায় তুলে আনেন পাশের চেয়ারে, মাথায় হাত বুলান। আমি জানি কন্যা, কি তোমার পরিণতি। নিজে থেকে যদি নিজে পলাও, তবে কে কারে বাঁচাবে কও? থাকো, এই দলেই থাকো। কবে কবে আমার আসর পালা শেষ হবে? কোন দেশে গিয়ে ঠেকবে আসর? খোদার আরশের কাছে যাব না? ওই আকাশ ছোব না? নাকি কারো সই? কারো সই না। ডক্টর সেলিম আল দীনের নাটক হরগজের অংশবিশেষ পাঠ করছি। হরগজ প্রস্তাবনা। তোমার লাশের মোড়কের উপর উত্তীর্ণ গোধূলির আলো, ওই দীর্ঘগলা সারসগণের পাখার উপরতা। অথচ সারসগণ উড়ে যায় অনামা গন্তব্যে, কিন্তু পিঁপড়ে অথবা মানুষ তোমাকে টেনে নিয়ে যাবে ভয়ঙ্কর মাটির গহ্বরে। কথারম্ভ। কোকিলকণ্ঠী ঘড়িতে শীষ দিয়ে ওঠে সময়। আবিদ চোখের পক্ষ প্রায় এক করে ফেলেছিল নিদ্রাকল্প অবসন্নতায়।
তাতে তার টেবিলের ঊর্ধ্বে নানান চিত্রপম রেখা তৈরি হচ্ছিল। চিত্রপম রেখার অসুবিধা এই যে সে রেখাগুলো আপনাতে আপনি সম্পূর্ণ হতে গিয়ে নিরাকৃতির দিকে চলে যায়। সে চিত্র কৌতূহলোদ্দীপক কিন্তু অসমাপ্ত। সম্পূর্ণতার দিকে রেখার অর্ধসমাপ্ত যাত্রা নিবৃত সৃজন নয়, তা কখনো কখনো স্বপ্ন দৃশ্যের বিপরীতে দাঁড়ায়, হয়ে ওঠে কুহক কল্প, কিংবা তার রেখায় রেখায় স্রোতের বেদান্তৃত মুখের নিঃশব্দ অথচ বিকট চিৎকারের দিকে চলে যায়। সুতরাং সে ভয় পেয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায়, রেখাগুলো হঠাৎ মিলায়। জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ, দেশ জুড়ে খরা। সুনিতুম্বিনী তরমুজের দিকে হুমড়ি খেয়ে পড়েছে রাজধানীর লোকজন। যে যত বেশি রক্তিম বর্ণের ফালিতে কামড় দিতে পারে সে তত বেশি খরাজয়ী সাহস। ঠিক সাহস নয়, শান্তি। ঠিক শান্তি নয়, নাগরিক তৃপ্তি পায়। আরে সিনসিনি আইসুকুনি আর বাপে মাত্র 500 টাকা টিয়া খাই। আরে বিয়া দিছে মাঘ মাসের 23 তারিখে। বাজির বেটা খেলা ধর। আই যাই দেখি আল্লাহ দিলে হাতের আগের ঘরে 2টা বউ আছে। ইকার সান্নি হারা দিন সেটি তাই। আরিকা ফটের বিবি খালি শাড়ি বদলায়। আর আরে কয় এই বান্দি আদিয়ান এ বান্দি মরিস বাট। মাঘ যায়, ফাল্গুন, ফাল্গুনে কত না মিডা, কতই না আনন্দ। আই খালি আর খুদারে কই, আই খালি নামাজ পড়ি, খুদারে কই খুদা খুদা তুই আর মনোত্তম শয়তানি দূর কর, আই যেন এই বিড়া কামড়ায় থাই। চৈত্রের গরমে যেমন খাল বিল শুকায় তেমনি কেরমে কেরমে আদরও শুকায়। তারপর বৈশাখে ঝড় বৃষ্টি, খেলাধন আফিমের দলা খায় জিমায়, হোসে থাকলে আর মায়ের দৌড়। ব্লাউজের নিচে দাগ, ফিডের দাগ অন শুকায় ন। মানুষের বাচ্চা এক মাইয়া হলো রাহুনের বরদ নাই শৈল, আবার বউ হইল ফোনে এক গুন্ডা। মাথাটা ফাইটলো যেদিন কোনো বেদনা করে, মনে হয় রক্ত সলটা বান্ধে রইছে। হাই হাই রাইতে হাতায় ঘুটাই সিন্দুক বাংলাম। হাই ভাবছি স্বর্ণের মোহর, স্বর্ণের মোহর। বাইরে গেলাম জ্যোৎস্নার মিটমিটটা অন্ধকার, নিশি রাত, সঙ্গে আর 2 কান্দের 2 ফেরেস্তা, আর আমার 3 আঙ্গুল্লা কফা। হাই চলি আর ভাবি মাত্র 3 মাস আগে হাই এক সাম্পানে করে সাজনা গেছিলাম। আজ সাজ নাই, আজ সুখ নাই, আজ লগে কোনো মানুষজন নাই। জোরে বাসি যে দেশে গেছি সে নয় কালি রাক্ষস। আগুনের লোহা ধোয়া গেলাসে গেলাসে রক্ত খায়, আর চোখে খালি হলুদ রং। এই যে ঘর, এই যে উড়ান, আর ওই দরজা দিয়ে আকাশ দেখা যায় নীলা কালা। শোনো ভোর খুদারে কইছি, খুদা
দিও। কি দিছে, কি দিছে? আরে কর দেয় না, সুখ দেয় না, অঙ্গার দিছে, কুমির দিছে, আর আর দুই চক্ষু ভরা খুশি আসিল, ওইলা দুই পরি দিছে, আর হাতের তলার মেহেন্দির দাগ নেভে গেছে চিরতরে, আর চক্ষু হলুদ, আর মুখ হলুদ, আর দীঘল কালো চুল ঝরে গেছে দূরে হতে হতে, আর হাতের রেশমি চুরি আই তুই আইছি মেঘনা গাঙ্গের স্রোতে, আর বরণে সিটা শাড়ি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই আষাঢ়ে মেঘস্তরে ঢেউ উঠেছে, বাউল বাউল গন্ধ মেঘে ঢেউ উঠেছে। এই আষাঢ়ে মেঘস্তরে ঢেউ উঠেছে, বাউল বাউল গন্ধ মেঘে ঢেউ উঠেছে। হঠাৎ অন্ধকার থেকে যে ভেসে এলো কণ্ঠ তোমার, হঠাৎ অন্ধকার থেকে যে ভেসে এলো কণ্ঠ তোমার। সুর ভরা সুর, বজ্র ঝিলিক সুতায় বোনা সুর ভরা স্বর, বজ্র ঝিলিক সুতায় বোনা সুর ভরা স্বর। ঝড় 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 বৃষ্টি ঝড়ে হঠাৎ কখন ঝড় ঝড় ঝড়, ঝড় 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 বৃষ্টি ঝড়ে হঠাৎ কখন ঝড় ঝড় ঝড়। শ্রাবণ এলো ভাদ্র গেল, শ্রাবণ এলো ভাদ্র গেল, শ্রাবণ এলো ভাদ্র গেল। কণ্ঠস্বরের চিহ্ন তবু রইল লেগে, কণ্ঠস্বরের চিহ্ন তবু রইল লেগে। আমার কানে আমার গানে সুর ভরা স্বর, আমার কানে আমার গানে সুর ভরা স্বর। আকাশ জুড়ে সুর ভরা স্বর, আকাশ জুড়ে সুর ভরা স্বর। এই আষাঢ়ের মেঘস্তরে ঢেউ উঠেছে, বাউল বাউল গন্ধ মেঘে ঢেউ উঠেছে। আমি অপ্রত্যাশিত স্বরে বিমূঢ় হয়েছিলাম। ঈশ্বর কি মেঘস্তরের আভাসে আসেন আষাঢ়ে? শরতে শিউলি ফোটা সমস্ত হত্যার রক্ত নদীর সাঁতরে এই উপসাগরীয় কূলে এক অক্ষত কবির কণ্ঠে এই ভুটিমা। তুমি কি গ্রহণ করবে না যে কিনা গ্রহের গ্রহণ জল দহন করে? আশ্বিনের ওই সাজ তারাতে ঝকমক, আশ্বিনের ওই সাজ তারাতে ঝকমক। তোমার আষাঢ় কণ্ঠস্বরের দ্যুতি, শিউল কিনে চন্দ্রবন্ধী রাত। হেমন্তে যে কোন সোনা ধান দেবে, হেমন্তে যে কোন সোনা ধান দেবে। ও তোমার সুর ভরা সুর, বজ্র ঝিলিক সুতায় বোনা সুর ভরা স্বর, বজ্র ঝিলিক সুতায় বোনা সুর ভরা স্বর। এই আষাঢ়ে মেঘস্তরে ঢেউ উঠেছে, বাউল বাউল গন্ধ মেঘে ঢেউ উঠেছে। এই আষাঢ়ে মেঘস্তরে ঢেউ উঠেছে, বাউল বাউল গন্ধ মেঘে ঢেউ উঠেছে।
এই না নিলাম খোয়াজ খিজি নিলাম তোমার নাম, তোমার নামে শেষ দাদিয়া বাতি ভাসাইলাম ও কিনারে ও কিনারে। এই না নিলাম খোয়াজ খিজি নিলাম তোমার নাম, তোমার নামে শেষ দাদিয়া বাতি ভাসাইলা ও কিনারে ও কিনারে। আছো তুমি পানির ভেতর পানিতে মোকা, তেলে সিন্দুর দিয়া তোমার নাম যে জপিলাম ও কিনারে ও কিনারে। সেই না তুমি পানির নবী আবে হায়াত খাইছো, তোমার সেবক তোমার ভক্তের কত না ধন দিছো কিনারে ও কিনারে। বালা মুসিবতের থেকে কৃপা করো নবী, আল্লাহ রাসূলের দোহাই দয়া তোমার ছবি ও কিনারে ও কিনারে। গগন ধুলার গায়ে রাখো তুমি সঙ্গের সাথী, গগন ধুলার গায়ে রাখো তুমি সঙ্গের সাথী, তোমার নামে ভাসাইলাম এই নামের বাতি ও কিনারে ও কিনারে। এই না নিলাম খোয়াজ খিজি নিলাম তোমার নাম, তোমার নামে শেষ দাদিয়া বাতি ভাসাইলা ও কিনারে ও কিনারে। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের পানে চাইয়ালো কন্যা, কেন দুই চোখে ঝরে পানি। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা।
তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর? কে বা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর? কেন বা দেখি বনে বনে কন্যা দাহ মোরে উত্তর। সহিনালে বাতাসে উড়ায় লোকন্যা, তোমার রঙের বসন খানি। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের প্রাণে চাইয়া কন্যা, কেন দুই চোখে ঝরে পানি? নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? খুবই সহজ এই অবহেলা অবহেলা খেলা। দু চোখের মণি থেকে দুটি চোখ, নখের উপর থেকে রং মুছে ফেলা। বিশাল উদাস ওই দূর মেঘমালা, খুব তো সহজ এই অবহেলা অবহেলা খেলা। তবু আমি চলে আসি সোনালি গমের খেতে, যেরকম কাকতাড়ুয়ার মুখ, ফোটা ফোটা চুনকালি, নিষেধ নিষেধ ভঙ্গি, যেরকম চঞ্চল চড়ুই, চলে আসি স্বাভাবিক। এভাবেই চলবে লুকোচুরি, বিমুখ নদী ও তৃষ্ণার প্রতিদিন, সারাদিন সারা বেলা এই অবহেলা অবহেলা খেলা। ছায়ার নিচে বসব ভেবে, তাকিয়ে দেখি লঘু মেঘের রূপান্তরে, মেঘের রূপান্তরে তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ। পরতলে পাখি হঠাৎ পাথর হয়েছে, তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ। রূপান্তরে ঋতু চিহ্নে আকাশ নীলাম্বরী, অবাক তারা হাজার তারায় জোনাক জ্বলেছে, তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ। ছায়ার নিচে বসব ভেবে, তাকিয়ে দেখি লঘু মেঘের রূপান্তরে, মেঘের রূপান্তরে তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ, তুমি উড়াল দিয়েছ। ঔপনিবেশিকতার প্রভাবে যখন বাঙালি তার নিজস্ব সংস্কৃতি হারাতে শুরু করেছিল, ঠিক তেমন একটি সময়ে নাট্যাচার্য সেলিম আল দীনের আবির্ভাব। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার রচনায় বাঙালি সংস্কৃতির উপাদান এখনো আমাদের কাছে রয়েছে। আজ তার ৭১তম জন্মদিন। তার জন্মদিনে তার প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানাই। মেঘেদের সংসার, সেলিম আল দীন। বাম হাতে বাঘ ঘুরতেই জ্যৈষ্ঠের মেঘেদের দেখা গেল। ঘর সংসার পেতেছে ভালোই। কালো মেয়ে মেঘেদের পায়ে, বিকালবেলার আলতা আলো। সেই প্রাচীন মেঘডুম্বুর শাড়ি পরে আছে বসে, ওপাশে গোলাপি বড় স্থির স্থির। অপেক্ষাতে ঘমার্ত কলেবর, আছে কুদওয়ালা মেটে বর্ণ সার, কালো শিঙে লাল আলো। প্রায় নীলবর্ণ পাহাড়ের ওখানে
কারণারীদের ঘর। ধান চাষ আর বাতাসের মুখে উড়ে আসে অশুভ মেঘের পঙ্গপাল। ভাসে নারী, ঘর, বর। সন্ধ্যা গাঢ় হবে, সিদ্ধার্থের কালে যেভাবে নামতো রাত, নামবে। আকাশ থেকে ঝরবে শুভ্র এক তীরবিদ্ধ রাজহাঁস। সে যে আমি। সবাইকে শুভেচ্ছা। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকে এই কোভিড-19 সিচুয়েশনেও এমন একটি আয়োজন করছে এ কারণে। আর স্যারের জন্মদিন তো আসলে উৎসব, রঙিন দিন। কেবল আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের কাছে নয়, বোধ করি যারা নাট্যপ্রেমী রয়েছেন প্রত্যেকের কাছেই। স্যারকে খুব বেশি দিন আসলে আমরা পাইনি, আমরা যারা 34তম ব্যাচ। তারপরেও যেটুকু সময় পেয়েছি নিজেকে সৌভাগ্যবান মনে করি। নিজের অজান্তেই আসলে ইতিহাসের অংশ হয়ে গেছি, কারণ সরাসরি স্যারের স্টুডেন্ট আসলে আমরা। এটি যখনই মনে হয়, নিজেকে মনে হয় জীবনে অনেকখানি পেয়েছি। আর আজকে স্যারের শকুন্তলা নাটকের একটি গান, আমার শ্রদ্ধাঞ্জলি স্যারের প্রতি। আজ পূর্ণিমা, ডুমুর বৃক্ষে মৌমাছিদের ঘরে জমেছে সোনালি সরসপ মধু, মাটির কলসে কাদম্বরী উষ্ণ হলো, ঘামলো। আর শরীরে জমলো ফেনা। হঠাৎ কলস ভেঙে আনন্দ গড়ালো, যোজন গন্ধার বসন খুলছে, ভাঙছে। আমি সেই যোজন গন্ধা, লাল কালো পিঁপড়েরা সার বেঁধে আসছে আমার মুখের দিকে। পুরুষের বুকের ভিতর আমি